nerve, not the muscle. But my issue is hearing impairment in the middle ear because of ossicles or secretion or granulation tissue or cholesterol. So while we just advise SRT, we are suspecting that patient has got any sensory or neural or cochlear or retrocochlear caries. রুটিন আমরা আসলে এটা করাই না, আমরা যেটা আমাদের একটা অভ্যাস ছিল যে আমরা প্রত্যেকটা পেশেন্ট এসআরটি শুড নট পিডিএ ইম্পিডেন্স ইজ এনাফ। এসআরটি যখন আমরা কখলের তখন কিন্তু এসআরটি দিয়ে যে ইম্পিডেন্স এটা কোনো কাজই লাগবে না, আমার যেটা লাগবে তখন অবজেক্টিভ ইন্টিগ্রেশন এপিআর এএসএস আমাদের যেটা নরমাল এসআরটি কাজে লাগবে না একবার বলা যাবে। কারণ হচ্ছে কি তোমার হচ্ছে পেশেন্ট ভ্যালিডারি করতে শিখি না, তোমার হেয়ারিং লসটা আসলে এক্সাক্ট হই না, সেটা কিন্তু তোমার এসআরটি একটা প্রবলেম গাইড করে। যখন এই মধ্যে 30 লস হবে মানে নরমাল হেয়ারিং তার 70 ডেসিবেলের বেশি হলে তখন হচ্ছে স্টুডেন্ট ইনক্রিজ হবে। সেই ক্ষেত্রে নরমালি হচ্ছে আমাদের কি হবে যে নরমালি হচ্ছে দেওয়া হয় 100%। তো যার এই 100 এর উপরে লস মানে ধরো তার হচ্ছে 40 লস, 40 আর 70 হচ্ছে 110, তাহলে ওর উপরে গেলে তখন হচ্ছে রিফ্লেক্সটা হবে, তখন হচ্ছে বুঝতে হবে তার লসটা 40 এর উপরে 30 এর রুটিনলি করবো কিনা। আমার যেটা আমরা সবাই রুটিন লিখে যাচ্ছে, কারণ আমাদের তুমি যে আপনি এর লসটা বলছো যে তোমার হচ্ছে আঙ্গুল উঠা এটা যে আসলে 40 না আসলে 50 আর আসলে এটা নরমাল, তোমার এটা কিন্তু তোমাকে একটা গাইড করে, মিনিমাম গাইড করে যে মানে ঠিক আছে সে যেটা দিছে মানে 40 ডেসিবেল লস বা 30 লস আছে, যেটা হবে আমাদের যেটা স্ক্রিনিং আমি যেটা দেই এটা একটাই রোল টু ভ্যালিডেট দ্য প্ল্যান্ট এক্সেপ্টিভিটি। স্যার এই ইন্ডিকেশনটা আমি আমার কাছে যে ইন্ডিকেশনটা আমাদের এখানে অনেক জুনিয়র আছে তারা জানি ম্যাক্সটা স্যার নেক্সট এর যে আপনি যে বললেন যে মিডিল এর প্যাথোলজি থাকলে আছে না, আমার স্লাইডে নেক্সটই আছে, আপনি দেখেন যে মিডিল এর প্যাথোলজি কিভাবে ডিটেক্ট করা যায়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি আমাদের গ্রাফগুলো এরকম আছে। আমরা কি করি এই যে 500 1000 1 কিলোহার্জ 2 কিলোহার্জ 4 কিলোহার্জ এই চারটাটা আমরা চেষ্টা করে থাকি। সেক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি নট ফাউন্ড যদি দুইটার বেশি হয়, তিনটাতে যদি থাকে তখন সেটা আমরা অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করি। যেমন এই যে চারটাতে আছে, সেক্ষেত্রে এই যে আমরা রাইটের কোনটা সেটা এই যে রাইটের কোনটা আমরা অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করি। আবার রাইটের এই যে আমরা এটা দেখতে পাচ্ছি সেটা প্রেজেন্ট, এই যে এখানে আমরা প্রেজেন্ট হিসেবে কনসিডার করলাম। আবার এই যে এটাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এটাতে তিনটাতে অ্যাবসেন্ট, এটাও আমরা অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করলাম। এটাতে 1 2 3 4 চারটাতেই প্রবলেম আমরা অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করলাম। এই প্রবলেমটা যখন আসবে তখন যদি আমরা আগে সিস্টেমে যদি পাথওয়েতে যেতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব শুধুমাত্র এই পাথওয়েটা ইনট্যাক্ট, মানে এই পাথওয়েটা ওকে, এটাতে প্রবলেম সবগুলাই প্রবলেম, তখন কিন্তু আসলে ডায়াগনোসিস করা যায় না। আমরা আগে সিস্টেমে যদি যাই যে কি প্রবলেম, তখন আমরা ডায়াগনোসিস করতে পারবো না। এই প্রবলেমটা যখন সামনে আসলো তখন জাগার নামে উনি একজন একটা বক্স প্রেজেন্ট করলো যে আমি একটা বক্স দিচ্ছি, সেই বক্সে যদি আপনি ফেলেন তখন আপনি সেটা ডায়াগনোসিসটা পেয়ে যাবেন। সেই বক্সে আমি দেখাচ্ছি এই যে জাগারের বক্স অনুযায়ী আমরা বসাইলাম দুইটার কোনটা অ্যাবসেন্ট, রাইট এবং লেফট দুইটা কোনটা অ্যাবসেন্ট, এবং ইপসি একটা শুধুমাত্র লেফটের ক্ষেত্রে ইপসিটা অ্যাবসেন্ট, রাইটের ইপসি প্রেজেন্ট। এইটা কেসে আমরা কি বুঝবো, এটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রস স্টিমুলেশন তার দুই কানে নরমাল আসছে এবং একটা আনক্রস নরমাল আসছে। এই ক্ষেত্রে উনি ইন্ডিকেশন দিছে এটা ইউনিলেটারাল মিডইয়ার ডিসঅর্ডার লেফট ইয়ার, এবং দিছে অথবা এক্সট্রাক্সিয়াল ডেন্সিটি ডিসঅর্ডার থাকবে ওয়ান সাইডে। বুঝতে পেরেছি, নেক্সটে গেলে হয়তো বাইক ক্লিয়ার হবে। এই যে এটা আরেকটা কেস আমি দিচ্ছি, এই যে এটা আমরা আরেকটা কেস দিচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাতেও প্রেজেন্ট শুধুমাত্র একটাতে অ্যাবসেন্ট আছে। এটা কেসের ক্ষেত্রে কি হবে স্যার? এই যে স্যার আমরা দেখতে পাচ্ছি যে আমরা 500 1000 2000 4000 এগুলাতে ম্যাক্সিমাম এই যে দেখেন স্যার 100 ডিবি পর্যন্ত ওরা কভার করে থাকে। 100 ডিবি স্টিমুলেশন দেয়, 100 ডিবি স্টিমুলেশন যখন ক্রস হয় তখন নট ফাউন্ড হিসেবে কনসিডার করে। নট ফাউন্ড এই চারটা বক্সের মাঝে দুইটার বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাবসেন্ট হিসেবে কনসিডার করি, দুইটার কম যদি হয় প্রেজেন্ট হিসেবে কনসিডার করি, দুইটা যদি হয় সেটাকে আমরা রিডিউস হিসেবে ধরে থাকি। মেজারমেন্ট 100 এর বেশি গেলে তখন স্যার অ্যাবসেন্ট আসবে প্রত্যেকটা মেশিনে স্যার, যত কোম্পানি, তবে কিছু অনেক হাই লেভেলের মেশিন আছে 120 ডিবি পর্যন্ত কনসিডার করে থাকে। হ্যাঁ, এনএফ লেখা থাকবে অথবা অ্যাবসেন্ট লেখা থাকবে, ব্লক লেখা থাকবে, যে কোনো একটা কিছু লেখা থাকবে।
জি হ্যাঁ এই যে আছে তো, এই যে 90 তে পাইলাম, এই যে 95 এ পাইলাম। বেশিরভাগ এখানে আপনারা না না ওটা তো এই যে বললাম না, আপনারা এখন এটা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা যেহেতু প্রেজেন্ট আসছে সেটাকে অ্যাবসেন্ট লিখছে, তার মানে এটা ভুল লিখছে। আপনারা এখন এটা দেখলেই বুঝতে পারবেন যে না এটা তাহলে ভুল হয়েছে। এইটাই প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে শুধুমাত্র কোনটা একটাতে ব্লক, মানে কোনটা একটাতে প্রবলেম। এই প্রবলেমগুলো হইলে আমরা কি সেটা কনসিডার করে থাকবো, সেক্ষেত্রে অবশ্যই ইন্ট্রাক্সিয়াল অথবা এক্সিয়াল বেস স্ট্রেন ডিসঅর্ডার আছে, যে কারণে কোনটাতে একটা ব্লক আসছে। কিন্তু এসআরটি করে আমরা সেটাও ইন্ডিকেশন করতে পারি। এটা আরেকটা কেস একই রকম, সেটা আমরা দেখতে পাচ্ছি যে রাইটে দুটো প্রেজেন্ট, লেফটে দুটো অ্যাবসেন্ট। এইটা যদি হয় তখন এই যে আমরা হরিজন্টাল হিসেবে কনসিডার করে থাকি, এবং এই ক্ষেত্রেও এই প্রবলেমটা আমরা কনসিডার করে থাকি। জার্গার টোটাল একটা বক্স দিচ্ছে, আপনারা গুগলে সার্চ করলে এই বক্সটা পেয়ে যাবেন। সেই বক্সের সাথে যদি মিলান আপনারা ডায়াগনস্টিক এসআরটিটা প্রপারলি করতে পারবেন। এবার আসি এবিআর, যেটা স্লিপিং টেস্ট হিসেবে আমরা জেনে থাকি, অডিটরি বেসড রেসপন্স। যে টেস্টটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে বাচ্চার কোনো হিয়ারিং লস আছে কিনা, বা মেন্টাল রিটার্ডেশন কোনো মানুষের কোনো প্রবলেম আছে কিনা। তাছাড়া আমরা এবিআর এর আলাদা ফরমেশন হিসেবে আমরা করে থাকি সেটা। এটা বেসিক্যালি দুইটা ফরমেশনে করা হয়ে থাকে, একটা হচ্ছে নিউ এবিআর, একটা হচ্ছে থ্রেশহোল্ড এস্টিমেশন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে থ্রেশহোল্ড ডিটেকশন যেটা আছে সেই টেস্টে করে থাকি। নিউরো করা হয় বড়দের ক্ষেত্রে, কারো যদি নার্ভের কোনো ইস্যু থাকে অথবা অডিটরি নিউরোপ্যাথি স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে থাকে, সেক্ষেত্রে আমরা নিউ এবিআর করে থাকি। এটা বেসিক্যালি থ্রেশহোল্ড এস্টিমেশনের কেস এবং ওটা নিউরো কেস। এটা ডিটেইলস আমি বলছি। নিউ এবিআর এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি 90 ডিগ্রিতে শুধুমাত্র রেটটা চেঞ্জ করে দিয়ে আমরা টেস্ট করে থাকি। সেক্ষেত্রে কারো যদি এনএজি থাকে, মানে এরকম ভিডিও কমপ্লিট করে যে আমি কথা শুনতে পাই কিন্তু কথাটা বুঝতে পারি না, শুধু মাম্বিং সাউন্ড আমি শুনতে পাই, অথবা কারো যদি এরকম থাকে যে প্রচুর মাথা ঘুরায় বা আমরা ভেস্টিবুলার স্পন্ডনোমা এটা কিছু সাসপেন্ড করে থাকি, তখন আমরা নিউ এবিআরটা করে থাকি। এটার ক্ষেত্রে আমরা 90 তে স্টিমুলেশন প্রোভাইড করে থাকি, এবং আমরা বেসিক যে শিটগুলা 1, 3, 5 এইটা আমরা ডিটেক্ট করে থাকি। এই কেসে আমরা কিভাবে বুঝবো যে তাদের কোনো প্রবলেম আছে? আমরা 1 আর 3 যেটা ইন্টারপ্রিটেশন 2 মিলিসেকেন্ড হওয়ার কথা, সেটা যদি প্রলং হয় এটা ইন্ডিকেট করে লোয়ার রেজিস্ট্রেশন। লোয়ার রেজিস্ট্রেশন যদি কোনো লেশন থাকে, সেক্ষেত্রে 1 আর 3 এর মাঝে ইন্টারপিক লেটেন্সিটা প্রলং থাকবে, 3 আর 5 এর মাঝে ইন্টারপিক লেটেন্সিটা প্রলং থাকবে যদি আপার রেজিস্ট্রেশনে কোনো লেশন থাকে। আর 1 আর 5 দুটার মাঝে যদি মানে টোটালটাই যদি বেড়ে যায়, তখন হোল ব্রেন স্টেম লেশন হিসেবে আমরা কনসিডার করে থাকি। থ্রেশহোল্ড এস্টিমেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই মানে বাচ্চাদের যাদের সিআই করার আগে আমরা বেসিক্যালি এটা করে থাকি। থ্রেশহোল্ড এস্টিমেশনের ক্ষেত্রে আমরা 90 ডিগ্রিতে শুরু করি, আস্তে আস্তে আমরা রিডিউস করতে থাকি, এবং আমরা লাস্ট যেটাতে পিক পাই সেটা থেকে 15 ডিগ্রি আমরা মাইনাস করি, সেই হিসেবে আমরা থ্রেশহোল্ডটা বলে থাকি। বেসিক্যালি এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 50 তে আমরা লাস্ট পিক পাইছি, তো সেক্ষেত্রে 15 ডিগ্রি যদি আমরা মাইনাস করি 35, দ্যাট মিন্স মাইল্ড হিয়ারিং লস আছে এই কেসটার ক্ষেত্রে। স্যার 50 তে পিক আছে, এটা যদি আমরা এটা যে মাইক্রো ভোল্টেজ টাইপ কমে, সেক্ষেত্রে পিকটা টোটালি ভিজিবল হয়। এটা বেসিক্যালি টোটালটাই অডিওলজিস্টের হাতেই থাকে দেখার জন্য, উনি প্রপারলি বুঝে তারপর কমিউনিকেশন করে এই জায়গায় পিক স্যার 1, 3, 5 শুধুমাত্র 90 ডিগ্রিতে প্রপারলি পাওয়া যায়। আস্তে আস্তে আপনি রিডিউস করবেন 1 আর 3 ডিগ্রি নিশ্চয় যাবে, এবং 5 কে আমরা মোস্ট প্রমিনেন্ট হিসেবে কনসিডার করে থাকি। যদি 5 থাকে তার মানে ওকে আছে এই সিচুয়েশনে। তো আমরা সেক্ষেত্রে অবশ্যই দেখবো যে কত ডিগ্রিতে পাইছি, সেটা থেকে 15 ডিগ্রি মাইনাস করবো, যেটা আসবে সেটা আমরা 60 হিসেবে কনসিডার করবো। এটার ক্ষেত্রে যেমন সার্টিফিকেট করলে 35 ডিগ্রি আমরা মাইনাস করবো। একইভাবে এই যে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 50 তে পাইছি, সেটা আমরা 35 ডিগ্রি পর্যন্ত যাবো 15 ডিগ্রি মাইনাস করলে। এই ক্ষেত্রে এই যে যদি নরমাল হিয়ারিং, এটা টোটালি একদম নরমাল হিয়ারিং, আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রিতে 1, 3, 5 তিনটাই ভিজিবল পিক। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 80 ডিগ্রিতে লাস্ট পিকটা পাইছে, তার মানে এটা থেকে যদি আমরা 15 ডিগ্রি মাইনাস করি 65 মডারেট ডিসিবল। আমরা কি সবগুলো ল্যাম্পিং করে দেন নাকি যেটা আমরা যেটাতে পিক পাই সেটা ল্যাম্পিং করে, এটাতে পিক নাই। 70 ডিগ্রি আমরা করছি বাট এটাতে পিক নাই, সেক্ষেত্রে এই যে আমরা 70 ডিগ্রি আমাদের পাবেন, ওটা হচ্ছে আপনার ল্যাম্পিং। যেটা আমরা লাস্ট পাবো সেটা পর আমরা আরেকটা স্টেপ করে থাকি যে ওটাতে পিক আছে কিনা, যদি পিক না থাকে তখন আমরা ল্যাম্পিং করি। হ্যাঁ 5 তে আমরা কমে হিসেবে শেয়ার করি। এই যে এটা নরমালি আর এই ক্ষেত্রে 30 ডিগ্রিতেও আছে, 30 ডিগ্রিতেও আছে। যদি আমরা 15 মাইনাস করি তখন 15 ডিগ্রি নরমাল আছে, এটা একদম নরমাল, এটা নরমাল। এসএসআর হচ্ছে পিটিএডি অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা ধরে থাকি, যদিও এটা রিলায়েবিলিটি মাত্র 37%। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে খুবই কম করা হয়ে থাকে।
আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএসআর উপর বেস করে আমরা সবগুলো ট্রিটমেন্টে চলে যাই বাচ্চাদের ক্ষেত্রে। এসএসআর বেসিক্যালি এতটা রিলায়েবল না, বাট হিয়ারিং এ যদি বাচ্চাদের প্রোগ্রাম করতে হয় তখন আমরা দেখলাম যে এবিআর এ কিছু লস আছে, তখন আমরা এসএসআরটা করে থাকি কি কারণে হাই ফ্রিকোয়েন্সি কোনো লস আছে কিনা। যেমন এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার লো ফ্রিকোয়েন্সিতে ইনটেক বাট হাই ফ্রিকোয়েন্সিতে কোনো ঠিক নাই, হাই ফ্রিকোয়েন্সিতে কোনো রেসপন্স নাই। সেক্ষেত্রে আমাদের হিয়ারিং এর প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা খুব ভালো ইফেক্ট করে, তখন আমরা এসএসআরটা করে থাকি হিয়ারিং এর প্রোগ্রামিং এর জন্য। না আরেকটা আছে, এবিআর তো মনে হয় 80 ডিবি বা 90 ডিবি পর্যন্ত ডিটেক্ট করতে পারে, এরপরে যদি করতে হয় সেটা তো এসএসআর না স্যার, এবিআর আপনার 110 120 পর্যন্ত করতে পারবে। 100 এর উপরে যাবে না না স্যার, আমাদের মেশিনই আছে, আপনি ডায়াগনস্টিক মেশিনে গেলে 120 পর্যন্ত না, আমাদের বইগুলো তো বইগুলো 100 বাট আপনি 120 ডিবি পর্যন্ত যেতে পারবেন, সেটা থেকে এবিআর এর একটা লিমিটেশন দিতে হবে। এবিআর এর সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এবিআর শুধুমাত্র 1 কিলোহার্টজ আর 2 কিলোহার্টজে ওরা ডিটেক্ট করে। আপনি যদি প্রতিটা ফ্রিকোয়েন্সি ওয়াইজ যদি যেতে চান সেটা আপনার এসএসআর এখন যে ফ্রিকোয়েন্সি একটা ইস্যু, এটা ফ্রিকোয়েন্সি একটা ইস্যু। এবিআর এর ক্ষেত্রে 1 কিলোহার্টজ আর 2 কিলোহার্টজ হিসেবে হিয়ারিং থ্রেশহোল্ড আপনারা হিয়ারিং থ্রেশহোল্ড আমরা এভারেজ একটা পাইলাম যে 470 ডিবি হিয়ারিং লস আছে, বাকিটা ওর ভালো আছে। জি স্যার, এটা ভালো স্যার, এটা ভালো। এখন কোশ্চেন হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে দিব আমরা কি এবিআর অ্যাডভাইস করব শুরুতে না এসএসআর অ্যাডভাইস? স্যার প্রথমে আমরা এবিআর এবং কি পারমিটে বেসিক্যালি অ্যাড্রেস করে থাকি। এবিআর দিয়ে আপনি থ্রেশহোল্ডটা মোটামুটি একটা মেজার করতে পারেন এবং কি পারমিটে দিয়ে পর্দার অবস্থাটা মেজার করতে পারবেন, কোনো প্রবলেম আছে কিনা। এই দুটো যদি ওকে থাকে আর কোনো টেস্টের দরকার নেই। আমরা তো ওই ইও করি অটোকেস এডুকেশন। হ্যাঁ, ওই স্যার ওই আপনার যদি হালকা ঠান্ডা হবে তো ওই আপনার অ্যাবসেন্ট আসবে না, কিন্তু যতগুলো ইয়েতে আছে আমরা তো দেখি যে অটোকেস এডুকেশন এর সাথে আমরা নিউবর্ন হেয়ার স্ক্রিনিংও করে থাকি। আর নিউবর্ন হেয়ার স্ক্রিনিং স্পেশাল করা যায়। আর এবিআর দিয়ে স্যার আপনি টোটাল ডিটেকশন করতে পারবেন। স্ক্রিনিং হিসেবে ওই প্রোভাইড করা হবে। যদি অ্যাবনর্মালিটি বা তখন আমরা তখন আমরা এবিআর এ যাই। স্যার টাইপিং না স্যার, অপারেশন থাকলে স্যার এই পরীক্ষা আপনাদের এবিআর এসএসআর এক্সপেন্স কি একই রকম? অলমোস্ট একই রকম, হ্যাঁ, প্রিপারেশনও একই রকম। ওরকম পারে তো আপনাদের ওইগুলো কি কোনো ভিডিও আছে যে কিভাবে করেন আপনার প্রসেস? কারণ এগুলো আমরাও বইতে পড়ি, আমরা আসলে আপনাদের থেকে দেখছি প্রসিডিউরগুলো আপনারা কিভাবে, তাহলে আমাদের জুনিয়রদের বা আমাদের মনে থাকবে না ওই তো কোনো আসলে গ্রাফ নিয়ে আসা যে কি বেসিক্যালি ইন্টারপ্রিটেশনের প্রবলেম ইলেকট্রনগুলো কিভাবে রেকর্ডিং হচ্ছে, এগুলো আমাদের জন্য সুবিধা, কারণ আমরা তো ল্যাবে যেতে পারি। এগুলো আপনারা যেটা করেন, আপনারা যদি দেখাতেন ইলেকট্রনগুলো কোথায় কোথায় প্লেস করে, নিউবর্ন হিয়ারিং স্ক্রিনে ওদের সারফেস ইলেকট্রন প্রিপারেশনটা কেমন। কারণ আমরা অনেক রোগী পাঠাই, ওরা প্রিপারেশনটা নিয়ে চলে যায়, দেখে টাকা আবার ফেরত দেওয়া লাগে। এটা আমার মানে ইন্টারপ্রিটেশন ইজ ইম্পর্টেন্ট, বাট ওই প্রিপারেশনটাও একটু বলে দিলে তাহলে আমরা যখন অ্যাডভাইস করবো পেশেন্টদেরকে এবিআর করতে কি প্রিপারেশন লাগে, আগে কিন্তু কত ঘন্টা ঘুমানো লাগে, সিরিটি হবে কিনা, বাচ্চাকে জায়গা রাখবে কিনা, এটা কিন্তু স্যার এবিআর এর টোটাল প্রিপারেশন স্যার আমাদের কাছে আছে, একদম টোটালি বানানো। আপনি সাপোজ আমি আপনাকে সেন্ড করি। না না, আমাদের পুরো সবাইকে যদি আমরা সাইন পরবর্তীতে সলভ করে দিলে অবশ্যই ওই পাশে আমি একটা করতে পারবো। হ্যাঁ, প্রচুর আর খরচ সহ যে এক্সপেন্স কেমন, ওটা করতে কেমন লাগে, তার রোগীরা অ্যাডভাইস করলে পরে কোশ্চেনে থাকে খরচ কত। ঠিক আছে। এটা স্যার প্রফর্ম প্রফর্ম নাই, দুইটাতেও নাই। ওইটাতে লো ফ্রিকোয়েন্সি গুলো ইনটেক বাট হাই ফ্রিকোয়েন্সি এখানে তো আমরা অনেকেই কিন্তু যারা জুনিয়র ওদেরকে হচ্ছে একটু সুবিধা হয় যে ককলিয়ার ক্যান্ডিডেট যারা ওদের এসএসটা কেমন হয়। এই যে স্যার ককলিয়ার ক্যান্ডিডেট এগুলো একটু হাইলাইট করে বলুন। এটা স্যার প্রফাউন্ড ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা নরমাল, এটা আপনি নরমাল হিসেবে কনসিডার করতে পারেন। এটা প্রফাউন্ডের এই যে রাইট লেফট, এটা কেন প্রফাউন্ড করলাম আমরা, কারণ স্যার এটাতে রেশিওটা হচ্ছে 100 120 নিচে একদম নিচে গিয়ে হচ্ছে আপনি পাইবেন সিগন্যাল পাচ্ছেন কি না না স্যার, সিগন্যাল পাইলে এই যে এরকম আসবে। আচ্ছা এইগুলো বলেন, এইগুলো একটু বললে এই পয়েন্টার আছে, কোন পয়েন্টার আছে কারো কাছে? যখন পাওয়া যাবে এটা হচ্ছে গ্রোয়ের মতো আছে। যদি রাইট ইয়ার হয় তখন এই যে এরকম গোল আসবে, লেফট এর একটা ক্রস আসবে। আচ্ছা ঠিক আছে। এটা নরমালের ক্ষেত্রে, এটা প্রফাউন্ডের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি লস এবং এটা লো ফ্রিকোয়েন্সি লস। যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাই ফ্রিকোয়েন্সি 2000 4000 এ পাচ্ছে না, বাট 500 1000 এ আমরা পাচ্ছি। এটা বেসিক্যালি হিয়ারিং এর প্রোগ্রামের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কেসে তো আমরা কমপ্লেইন নিয়ে করতে যাব না। চারটা ফ্রিকোয়েন্সি আমরা যে কথা বলি, আমাদের কথা বলার ফ্রিকোয়েন্সি গুলো
কিন্তু যখন প্রাণী বা পশু পাখি ওদের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু অন্যরকম থাকে। এই জন্য কেন 20K ফ্রিকোয়েন্সি অন্য ফ্রিকোয়েন্সিগুলো আমরা নেই। এই ফ্রিকোয়েন্সিগুলো নেওয়া হয় এবং এই যে ডেসিবেলগুলো নেওয়া হচ্ছে বেশিরভাগ ডেইলি লাইফে এই ডেসিবেলের লাউডনেসগুলোতে আমাদের এক্সপোজার থাকে। এই কারণে এগুলো না। এই যে একটু এবিআর করার পরে এএসএস এর আরবিগুলো তো ফ্রিকোয়েন্সিতে দেখা যায় এক্স্যাক্টলি স্যার, ওই আমরা এই যে বললাম স্ক্রিনিং এর ক্ষেত্রে করে থাকি, ওই বেসিক্যালি দুটো টাইপ হয়, টিপিউই আর টিইউই। টিপিউই তে আমরা আউটার আমার একটা কোশ্চেন আছে। এবিআর এ যদি আমি দেখি যে আমার 100 ডিবি, আমার কক্লিয়ার গেইন রেসিস্ট্যান্স 90 ডিবি হলো, ফ্রিকোয়েন্সি দেখা লাগছে। হ্যাঁ, তাহলে তো আমার এএসএসআর অপশনটা লাগছে। না তখন এসএসআর দরকারই হয়। এক্স্যাক্টলি। আপনি এবিআর করলে টোটাল মানে ইন্ডিয়াতে আপনি দেখবেন ইন্ডিয়াতে যত রিপোর্ট কোনো মানে এসএসআর এবিআর দেখে আই ক্যান টেক আপ দ্য ডিসিশন। হ্যাঁ, সেটাই। এক্স্যাক্টলি। ডিপিওই এর ক্ষেত্রে আমরা দেখতে পাই বেসিক্যালি নয়েজ আর যে সিগন্যাল রেশিওটা সেটা 6 ডিবি বেশি কিনা। 6 ডিবি যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে সেটা অ্যাবসেন্ট হিসেবে আমরা কনসিডার করি, 6 ডিবি বেশি হলে সেটা প্রেজেন্ট হিসেবে আমরা কনসিডার করে থাকি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এটা যে পাস লেখা আসছে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম লেখা থাকে, বা যদি লেখা না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? এই যে সিগন্যাল ভার্সেস নয়েজ রেশিওটা 6 এর বেশি থাকতে আমরা বলি 6.6 7.3 6.9 2.4 6 এর বেশি যখন হবে তখন সেটা আমরা প্রেজেন্ট হিসেবে সিগন্যাল টু নয়েজ রেশিওটা একটু ব্যাখ্যা করে এই জিনিসটা। সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে আমরা ওই ক্ষেত্রে কি করি, ওই ক্ষেত্রে একটা স্টিমুলেশন দেই, সেটা বিজ্ঞাপনের মধ্যে যায়, কক্লিয়ারে সেলগুলোকে মুভমেন্ট করায়, সেটা যে সাউন্ডটা সেটা আবার ব্যাক আসে, যেটা আমরা দেই সেটা সিগন্যাল, আর নয়েজ হচ্ছে যেটা আসছে। সিগন্যাল আর নয়েজ রেশিও যদি 6 এর বেশি হয় তখন সেটা প্রেজেন্ট আসবে, মানে যেটা রিফ্লেক্ট হয়ে আসলো সেটা সিগন্যাল না, এটা নয়েজ হয়ে আসলো। এইটা জানলে স্যার 6 এর নিচে যদি আসে সেটা অ্যাবসেন্ট, তার মানে মুভমেন্টটা হয়ই নাই টোটালি। এই যে যেমন আপনি এই যে ওইটা দেখেন, ওইটার ক্ষেত্রে যে -10.6 -8.6, তাহলে আপনারা কত ডিবি করে দিচ্ছেন এইগুলাতে? সিগন্যাল দিচ্ছেন কত ডিবি করে? এগুলো স্যার আমরা 65 70 এরকম ফিক্স করে থাকি। ফিক্স করে থাকেন? এগুলো সব পেশেন্টের ক্ষেত্রে একই রেঞ্জে? না স্যার, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় আমরা একটু হাই করে দেই, এটাদের ক্ষেত্রে একটু লো করে দেই, যাদের একটু ভালো ক্যাপাসিটি তাদেরকে আমরা একটু লো করে দেই। এটা কি আপনারা কি করেন নাকি না স্যার, পেশেন্টের? আমরা ঠিক করি, আমরা ঠিক করে দেই। এখন কাউকে যদি আপনি কম ডেসিবেলের দেন তাহলে তো নয়েজ রিফ্লেক্ট রেশিও তো কম আসবে। এক্স্যাক্টলি স্যার, রেশিও তো কম আসবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে লাস্ট কোনটাতে গিয়ে পায় সেটা হিসেবে আমরা ধরতে পারি, বাট ওই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রেজেন্ট অপশনটাই কাউন্ট করে থাকি যে পাস নাকি ফেল। স্যার এটা কিভাবে জানবেন স্যার? এটার সাথে কিভাবে জানবেন যে আদৌ যে করছে সে প্রপারলি করবে কিনা? সে প্রপারলি করবে না। সে যদি 35 এ করে যে কারণে অ্যাকসেপ্ট আসবে, তখন কিন্তু আপনি পজিটিভ হিসেবে আপনি নেগেটিভ হিসেবে কনসিডার করছেন। তখন কিন্তু ওই পার্সনটা মেইনলি আপনার যে বলতেছে সেটা ঠিকঠাক ভাবে বলতে হবে। মিনিমাম কত ডিবি? মিনিমাম স্যার আমরা 65 75 এ করে থাকি। মানে অ্যাবসেন্ট থাকে কত ডিবি? 35 স্যার আপনার 40 40 50 দিলেও বেসিক্যালি এখানে গ্রাফগুলো দেখাচ্ছেন, এখানে তো কোনোটাই তো এখানে তো গ্রাফ দেখা 10 15 20 25 করে। স্যার সিগন্যাল ভার্সেস নয়েজ রেশিওটা শুধু লেখা রেশিও লেখা। না গ্রাফের কথা বলছি স্যার, গ্রাফগুলো এই রেশিও লেখা। এগুলো স্যার সব রেশিও সিগন্যাল দিচ্ছেন, নয়েজ কতটুকু পাচ্ছেন। 6 ডিবি যদি বেশি হয় সেটা প্রেজেন্ট আসবে, 6 ডিবি যদি কম থাকে সেটা অ্যাবসেন্ট আসবে। নেক্সট এটা টিইউ এর ক্ষেত্রে তখন স্যার আমরা একটু বাড়াবো, সকলের সাথে 100 না স্যার, এটা 70 ডিগ্রি পর্যন্ত 75 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম এর বেশি যাবে 70 ডিগ্রি পর্যন্ত কি না করলে আমরা কারেক্ট হবে। এক্স্যাক্টলি এটা বাড়া স্যার করতে হবে। তাহলে হচ্ছে এই যে কত বয়স থেকে স্যার এটা জন্মের একদিন পর জাস্ট আফটার বার্থ যেটা ইউএসএ তে জাস্ট আফটার বার্থ সব বাচ্চাদের সাথে স্ক্রিনিং হয়। জাস্ট আফটার বার্থ সব আমরা স্যার বাংলাদেশে এটা হয় না, আমরা তারপর কিংস্টন হসপিটালের সাথে আছে আমাদের কোলাবোরেশন করা আছে, আমরা আপদিনের সাথে চেষ্টা করতেছি কোলাবোরেশন করার, ওদের যতগুলো স্ক্রিনিং হয় আমাদের এখানে হয়। ইউএসএ সব বাচ্চাদের জাস্ট আফটার বার্থ ওই এবং হচ্ছে এরিয়া করা। একবার না থেকে আরেকবার করে দিতে পারে। যেমন স্যার রেফার আসলে আমরা বলে দিই যে 3 মাস পরে আবার দেখা করা যাবে। আপনি নিয়ে রিপোর্টিং করতে পারেন। আচ্ছা স্যার, একটা ম্যাচুরেশন একটা ব্যাপার থাকে, সামনে কার্টিলেজ ডেভেলপমেন্ট করা তখন মিডিয়ারে নিকোনিয়াম ভেঙে গেছে।
ঢুকতেই পারে। অডিটরি নিউরোজেনিক স্পেকট্রাম ডিসঅর্ডার এটা আসলে এখন অনেক বেশি আসতেছে। বেসিক্যালি এটাতে কি হয়, নার্ভের উপরে যে মায়োলিন শিটটা থাকে সেটা লেভেল হয়ে যায়, তখন পেশেন্ট শুনতে পায় প্রপারলি, বাট কি শুনতেছে সেটা বুঝে না। আপনি ওনাকে মুখ থেকে কথা বলে একটা কথা বলতে পারবে না, বলবে শুধু আমি কথা শুনতে পাই, বা হিয়ারিং এড আপনি দিচ্ছেন বলবে যে আমি শুধু শব্দ শুনতে পাই, কোনো কথা বুঝি না। কি প্রবলেম? তখন এনএসডি থাকে, অডিটরি নিউরোজেনিক স্পেকট্রাম ডিসঅর্ডার। বেসিক্যালি এই ক্ষেত্রে আমরা এই 5টা টেস্ট ব্যাটারি দিয়ে থাকি। পিটিএতে দেখবো আমরা টোটালি নরমাল হিয়ারিং, আর হিয়ারিং এর কোনো প্রবলেমই নাই, সে প্রতিটা ইয়াতে ভালো রেসপন্স করতেছে। পিটিএ আসবে নরমাল পিটিএ আসবে, ম্যাক্সিমাম মিনিমাল থেকে মাইলে আসতে পারে। ইম্পিডেন্সে কোনো প্রবলেম নাই, পর্দা ওকে। এবিআর যখন আমরা নিউরো করতে যাব তখন দেখবো এই যে এরকম রিং প্যাটার্ন আসে। এবিআর নিউরোর ক্ষেত্রে আমরা দুইটা ফরমেশনে করে থাকি, কনডেনসেশন এবং রেয়ারিফিকেশন। দুইটা ফরমেশনে করার পরে দেখা যাবে দুইটা ফরমেশনের রিপোর্ট এরকম রিং আসছে। ওই যখন করব ওই প্রেজেন্ট আসবে, ওই অ্যাবসেন্ট আসবে না, ওই আসবে প্রেজেন্ট, মানে তার কক্লিয়ারের যে গ্যাসগুলো সেগুলো ওয়ার্কিং ফাইন। স্পিচ অলিমেট্রি যখন করব তখন দেখব যে পিটি এর সাথে তার গ্যাপ স্পিচ অলিমেট্রি 40 ডিগ্রি বেশি। এই 5টা ক্রাইটেরিয়া যদি এরকম রিপোর্ট আসে তখন আমরা বুঝে নেব তার এএনএসডি আছে, দ্যাট মিন অডিটরি নিউরোজেনিক স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, তার নার্ভে যে মায়োলিন শিট সেটা প্রপারলি কাজ করছে না। তখনই পেশেন্টের এই প্রবলেমটা হয় যে সে কথাগুলো বলতে পারে না। এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করতে পারি, দুইটা সিস্টেম আছে, হচ্ছে প্রি সাইনাপটিক আর হচ্ছে পোস্ট সাইনাপটিক। প্রি সাইনাপটিক যদি এই প্রবলেমটা থাকে তখন কক্লিয়ার ইমপ্ল্যান্ট করলে কাজ হয়, বা হিয়ারিং এর দিলেও কাজ হয়ে যায়। পোস্ট সাইনাপটিক যদি প্রবলেম থাকে তখন আসলে কক্লিয়ার ইমপ্ল্যান্ট বা হিয়ারিং এর কিছুই কাজ করে না, আপনার ব্রেন স্টেম ইমপ্ল্যান্টে যাইতে হবে। ব্রেন স্টেম ইমপ্ল্যান্টেও পরবর্তী স্পিকার বলবে ব্রেন স্টেম ইমপ্ল্যান্টে যাইতে হয়। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের কিন্তু অপারেটিভ ইবিআর আছে, ইলেকট্রিক স্টিমুলেশন দিয়ে আমরা ইবিআর করে থাকি। সেই ইবিআরটা বলে আমরা বুঝতে পারবো যে এই এএনএসডি পেশেন্টটা কক্লিয়ার ইমপ্ল্যান্ট বেনিফিটেড হবে নাকি ব্রেন স্টেম ইমপ্ল্যান্টে বেনিফিটেড হবে। কত বয়স পর্যন্ত করা যাবে? স্যার এটা স্যার আপনার 15 বছর থেকে শুরু করে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো সময় যে কারণ হতে পারে। এমনও হয় যে একদিনের ব্যবধানে এটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তার মানে এটা কি নার্ভে তো সমস্যা, এটা ব্রেন স্টেমের সমস্যা। কোনটা স্যার? এনএসডি। এই যে স্যার নার্ভে মায়োলিন শিটটা কাজ করে। নার্ভের উপরে যে মায়োলিন শিটের প্রবলেমটা থাকে ওই প্রবলেমটা স্যার লেভেল হয়ে যায়, তখন আর কথাগুলো আর বলতে পারে না। সাউন্ড ট্রান্সমিশন হবে, ট্রান্সমিশন হচ্ছে বা কি হচ্ছে সেটা রিকগনাইজ করতে হবে। বয়স কমলে রিকগনিশনের কাজ তো সাউন্ড ট্রান্সমিশনের কাজ হচ্ছে, কিন্তু রিকগনিশনের কাজ তো নার্ভের না। রিকগনিশনের কাজ তো হচ্ছে আমার স্যার ব্রেনে করে বাট নার্ভের উপরে যে শিলটা থাকে সেই শিলটা চলে যাওয়ার কারণে বেসিক্যালি সাউন্ডটা ওইভাবে ট্রান্সমিশন হয়, শুধুমাত্র সাউন্ড যাচ্ছে, কথা স্পিচ কোনো কিছু আলাদা করতে পারে না। আমার কোশ্চেন হচ্ছে নাকি নার্ভের মাঝে নাকি আমার যে মোটর এরিয়া না স্যার, মোটর এরিয়া বা অ্যাসোসিয়েশন এরিয়া, প্রাইমারি অডিটরি এরিয়া এগুলো এক্স্যাক্টলি স্যার। প্রাইমারি অডিটরি এরিয়াতে কোনো প্রবলেম নাই, সেকেন্ডারিতে নাই, অ্যাসোসিয়েশন এরিয়াতে কোনো প্রবলেম নাই, এই এরিয়াগুলোতে কোনো প্রবলেম নাই। শুধুমাত্র নার্ভের মায়োলিন শিটটা থাকে না, এখন পর্যন্ত রিসার্চে যা শুরু করছে, যে কারণে সে কথাগুলো আলাদা করতে পারে না। সে শুধুমাত্র মাম্পিং সাউন্ড শুনে, আপনি মুখ থেকে কথা বললে সে এরকম শুনবে। বেসিক্যালি সে সেক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যান করে আমার কি ওই এগুলো দেখা এক্স্যাক্টলি স্যার, সিটি স্ক্যান এমআরআই যদি করেন তখন আপনার জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আপনি অডিওলজিক্যাল এই 5টা টেস্ট দিয়ে আপনি ব্রেন স্টেম নিউক্লিয়াস বুঝতে হবে। ব্রেন স্টেমে যে নিউক্লিয়াসটা আছে, কারণ আমি যখন ব্রেন স্টেম ইমপ্ল্যান্ট করতে যাব এই পেশেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার ব্রেন স্টেম নিউক্লিয়াসে কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। এটাও স্যার আপনি অডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে ইবিআর করে আপনি করতে পারবেন যে কোনো প্রবলেম আছে কি। স্যার পিটিএ তে নরমাল আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বেশি টেস্ট করে যায় আপনার নরমাল আসবে, কোনো সমস্যা নাই, বেশিরভাগ ট্রিটমেন্ট পাইলো না। পিটিএ নরমাল থাকে, ইম্পিডেন্স আপনার নরমাল, কোনো প্রবলেম নাই। এবিআর যে স্পেশাল এবিআর, তার নিউরো এবিআর, এটা যখন করবে তখন ওই যে ওইরকম রিং প্যাটার্ন আসবে, রিং প্যাটার্ন আসবে এবিআর এর গ্রাফে। রেজাল্ট স্যার আমরা লিখে দিই সাসপেক্টেড এএনএসডি, আমরা ওইভাবে লিখে দিই। 5টা টেস্টে কম্বিনেশন না, সাউন্ড লস হবে না। মায়োলিন শিটে যখন প্রবলেম শুনবো কথাটা আপনার মানে আলাদা করার যে ডিভাইসটা সেটা দরকার নেই, আদার্স কোনো প্রবলেম নেই। আপনার পিটিএ অলমোস্ট নরমাল আছে। শব্দ শুনতে অনেকে বলে না যে আমি আলো দেখতে পাচ্ছি বা সামনে কি সেটা দেখতে পাচ্ছি না, ব্যাপারটা এরকম। উনিও শুধুমাত্র যে সাউন্ডটা শুনতে পায়, দেয়ার ইজ সামথিং কামিং, বাট হোয়াট ইট ইজ এইখানে মেইন ইয়েটা বলি সুইচ অফ হবে। এটার মানে মেইন ইয়েটা হচ্ছে সুইচ অফ
অডিওমেট্রিটা আমাকে বেশি গাইড করবে। এক্স্যাক্টলি স্যার, স্পিচ অডিওমেট্রি গাইড করবে আমার স্পিচ এক্স্যাক্টলি। আর এবিআরটা করলে আপনি 100% শিওর হয়ে গেলেন যে ওর নিউরো আছে কিনা। আপনি পিটিআর স্পিচের সাথে কোলাবরেট করলে দেখবেন যে গ্যাপ অনেক বেশি। কারণ কি আমরা তো যখন একটা কোয়েশ্চেন সলভ করতে শুনবে তখন আমরা ইজিলি পিটিএ করতে চাই না। এক্স্যাক্টলি শুনতে পাই না। আমরা যখন কিছু অ্যাডভাইস করি তখন পিটিএ শোনে না, তখন আমরা পিটিএ স্যার আমরা বেসিক্যালি পেশেন্ট আসলে পিটি প্রেজেন্স সোসাইটি চিন্তা করে থাকি। চিন্তা করে যখন দেখবো যে নরমাল আমরা পেশেন্টকে এভাবে ছেড়ে দিই, তখন পেশেন্টটাকে আবার নিউরো এবিআর করার জন্য করার জন্য স্পিচ অডিওমেট্রি করার জন্য ওই পাস স্পিচ অডিওমেট্রি আর পিটি এর কোলাবরেট করে 40 জিবি বেশি গ্যাপ। পিটি এর আর স্পিচ অডিওমেট্রি গ্যাপটা থাকে 40 জিবি বেশি। স্পিচ অডিওমেট্রি দিয়েই বসে। না স্যার, পিটি আর স্পিচ অডিওমেট্রি 40 জিবি গ্যাপ থাকে, সেটা কথাই বলতে হবে। স্পিচ অডিওমেট্রি বেসিক্যালি আমরা করি কিভাবে? প্রথমে আমরা মনোসিলেবিক ওয়ার্ড দিই, তারপর বাইসিলেবিক ওয়ার্ড দিই। তিন এটার গ্যাপটা থাকে 40 জিবি বেশি। জি স্যার, আমাদের এখানে সব বেশি। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। যখন এই ধরনের পেশেন্ট যাদের স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে অডিটরি, তার সেখানে যে আমরা ডিজেনারেটিভ ডিজিজ চিন্তা করি, তার ডিমায়োলিটিক ডিজিজগুলো চিন্তা করি, ওই ডিজিজগুলো তো ডিজিতে আসবে। স্যার সবই আসবে, ওইটা তো স্যার মানে ডিটেইল নিয়ে কাজ করা স্যার আপনার কাজ। আর এটা আদৌ প্রবলেম কিনা বা সেই প্রবলেম আছে কিনা সেটা আমার কাজ। আমি স্যার আপনার সাথে উঠায় দেবো, আপনি স্যার বাকি অ্যাসোসিয়েশন এরিয়া নিয়ে কাজ করবেন যে হ্যাঁ কি প্রবলেম আছে। এটা ডায়াগনোসিস করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট। কারণ এখানে মাল্টিপল স্ক্লেরোসিস আসবে, ডিমায়োলিটিক ডিজিজ আসবে, এগুলো এমআরআই সব সিকোয়েন্স করে তারপরে এটা কি এক কথায় ক্লিয়ার? হ্যাঁ স্যার, এবং আপনার ফাইনালি তার ট্রিটমেন্ট যদি যেতে চান আপনার স্যার আবার অডিওলজিতে ব্যাক করতে হবে। আপনার ইবিআর করে সে কিন্তু বেনিফিটেড হয় ইবিআরে, তখন স্যার আপনি কমপ্লিটমেন্ট করে ছেড়ে দিবেন। বেনিফিটেড না হলে ওই সময় আপনার বেনিফিট করতে হবে। এটা রেফার প্রক্রিয়া কাটতে হবে। আমরা টার্গেট সমস্যা প্রক্রিয়া তো কোনো সমস্যা নেই, প্রক্রিয়া ইমপ্লিমেন্ট করা বারবার করতে কি সাইনাপটিক যদি হয়ে থাকে প্রবলেমটা হ্যাঁ, ব্রেন স্টেম ব্রেন স্টেম প্ল্যান। যখনই আমার প্রক্রিয়ার কোনো ঝামেলা হবে, হেয়ার সেলের সমস্যা হবে, তখন আমি প্রক্রিয়া ইমপ্লিমেন্ট করব। আমার নার্ভে তো জিনিস তো যাচ্ছেই না, এখানে প্রক্রিয়া ইমপ্লিমেন্ট করা লাভ নেই। এক্ষেত্রে স্যার কি সাইনাপটিক আর পোস্ট সাইনাপটিক আলাদা করতে হবে। কি সাইনাপটিক আমি কেন কি সাইনাপটিক যদি প্রবলেম থাকে, আপনার হাত ভাঙছে, কতটুকু হাত ভাঙলে আপনি লোহার ঢুকাবেন আর কতটুকু ভাঙলে শুধুমাত্র আপনি প্লাস্টার করবেন, সেটা তো স্যার আলাদা করতে হবে। কি সাইনাপটিক হচ্ছে ওইটুকুই যেটাতে আপনি কমপ্লিটমেন্ট করলে সে বেনিফিটেড হচ্ছে। সিনেপটিকটা কি আগে এটা বলুন। স্যার কি সাইনাপটিক হচ্ছে সাইন, এখন স্যার আবার নিউরনে যেতে হবে। সাইনাপসের যদি প্রবলেম হয়, মানে সাইনাপসের আগে যদি প্রবলেম হয় তখন স্যার কি সাইনাপটিক, সাইনাপটিক যদি প্রবলেম হয় তখন পোস্ট সাইনাপটিক। এক্স্যাক্টলি স্যার, নিউরোতে চলে যেতে হবে। মানে এটা একটু বলি, ভাইয়া যেটা বলছে, স্যার এটা ভাইয়া যেটা বলছে খুবই লজিক্যাল। কক্লিয়ার, ইন্টারকক্লিয়ার, এই জন্য আমরা হিয়ারিং লস যখন বলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলি, শুধু সেন্সরি বলি না। এটা কিন্তু আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্সরি হিয়ারিং লস, একটা হচ্ছে নিউরাল হিয়ারিং লস। এই যে পার্টটা, এটা কিন্তু সেন্সরি না, এটা বেশি হচ্ছে নিউরাল হিয়ারিং লস। যখন কোন পেশেন্টের নিউরাল পার্টের সমস্যা থাকবে, মানে আমরা মাউন্টেন থেকে একটু বলি পার্ট যারা অনেক উপর দিয়ে যাচ্ছে। কোন কোন রোগের কমপ্লিমেন্ট করা যাবে, এর মধ্যে একটা শুধু মনে রাখবা যে এএনএস তিনি কথা লিখছে, এর মধ্যে তো ব্রেন স্টেম ইমপ্ল্যান্ট আগে কমপ্লিমেন্ট করা যাবে না, ব্রেন স্টেম ইমপ্ল্যান্ট করতে হবে। এই বিষয়ে তোমাদের এরিয়া পাস করা আচ্ছা, আমাদের বেসিক্যালি আমাদের কিছু মিলস আছে, সেই জিনিসটা আমি সব রিভিউ করে শেষ করে দিচ্ছি। প্রথম হচ্ছে পিটিএ টেস্ট শুধুমাত্র আমরা মেশিনে করে থাকি, বেসিক্যালি ব্যাপার ওইরকম না। পিটিএ টেস্টে অডিওলজিস্টের বিশাল একটা ভূমিকা থাকে। আপনি যদি পিটিএ টেস্টের প্রপার ডায়াগনোসিসে নিতে চান, স্পেশালি যে ক্যাটাগরিগুলো যদি আপনি আলাদা করতে চান, আপনার ভালো অডিওলজিস্ট অবশ্যই রাখবে। এরিয়া শুধুমাত্র বাচ্চাদের জন্য দরকার, এটাও একটা মিক্স। যে অ্যাডাল্ট এরিয়া থাকে বা এটা যদি প্রবলেম থাকে তখন আমরা এরিয়াতে যাই। তিন নাম্বার হচ্ছে ইয়ারিং এ যদি বাইল্যাটারাল প্রবলেম থাকে, আমরা সিঙ্গেল সাইডে বলি যে হ্যাঁ এক কানে একটা ইয়ারিং এর ইউজ করে না। বেসিক্যালি এক কানে যদি ইয়ারিং এর ইউজ করে, ওনার যদি দুই কানে সমান পরিমাণ সেন্সরি নিউরাল ইয়ারিং লস থাকে, ওনার এক কানে ইউজ করা মাস ব্রেক করে ওনার ভার্ডের ইস্যু হবে।
যেহেতু আমাদের অডিটরি ভেস্টিবুলার নার্ভ একটাই, এই নার্ভে যখন একটা পাশ স্টিমুলেট হবে অন্য পাশ স্টিমুলেশন হবে না, তখন কিছুদিন পর মাথা ঘোরানো বা ইমব্যালেন্স ফিল হবে যদি বাইলেটারাল হিয়ারিং লস থাকে এবং আমরা একটা হিয়ারিং এইড দিয়ে থাকি। 4 নাম্বার হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আমরা বাচ্চাদের বেসিক্যালি লস আছে, আমরা বলি যে ঠিক আছে আপনি হিয়ারিং এইড ইউজ করেন, কয়েকদিন পর বাচ্চা কথা বলবে, ব্যাপারটা ওরকম না। বাচ্চাকে আপনি হিয়ারিং এইড দেওয়ার উপরে তাকে অডিটরি ভার্বাল থেরাপি দিতে হবে। ভার্বাল থেরাপি ছাড়া সেই বাচ্চা কথা বলতে না, কারণ সে শুধুমাত্র সাউন্ড শুনবে, কি শুনতেছে বা কি করতেছে তাকে আলাদা করানোর জন্য অবশ্যই অডিটরি ভার্বাল থেরাপি দিতে হবে। 5 নাম্বার হচ্ছে বোয়া টেস্ট দিয়েই আমরা বেসিক্যালি বলতে পারি হিয়ারিং এইড কতটুকু লাগবে। বাট বোয়া টেস্টে কিভাবে করে সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি ওয়াইজ একটা আলাদা যন্ত্র আছে, সেগুলো শুধু বাজায় যে পেশেন্ট শুনতে পাচ্ছে কিনা বা কি হচ্ছে কিনা সেই অনুযায়ী একটা সাসপেক্টেড দিয়ে দেয়। সেটার উপর বেস করে আসলে অনেকেই বলে যে বোয়া টেস্টের উপর বেস করে যে হ্যাঁ ওকে হিয়ারিং এইড দিয়ে দেন। বেসিক্যালি এটা কখনোই ঠিক না। এবিআর এসএসআর করে তারপর হিয়ারিং এইড দিতে হয়। হিয়ারিং এইড খারাপ কানে ব্যবহার করতে হবে, এটা আবার একটা বড় মিক্স আছে যে হ্যাঁ আমার এক কানে প্রফাউন্ড হিয়ারিং লস, কোনো সাউন্ড যায় না কিছু যায় না, আরেক কানে আমার মডারেট হিয়ারিং লস আছে, আপনি খারাপ কানে ইউজ করেন। এই পেশেন্ট যদি খারাপ কানে ইউজ করে সে কখনোই ভালোভাবে বেনিফিটেড হবে না, তাকে অবশ্যই মডারেট যেটা আছে সেটাতে দিতে হবে। আমরা প্রথমে চেষ্টা করব 2 কানে বলার জন্য, যে 2 কানে হিয়ারিং এইড দেন, প্রফাউন্ড হিয়ারিং লসে আপনি পাওয়ার ফিটিং নেবেন আর নরমাল আপনি নরমাল ফিটিং নেবেন, সেক্ষেত্রে পেশেন্ট খুব ভালো বেনিফিটেড হবে। আর যদি খারাপ লাগলে দেই সেক্ষেত্রে পেশেন্ট কিছুই করতে পারবে না। সেক্ষেত্রে আমরা উচিত যে মডারেট হিয়ারিং লস বা মডারেট সিভিয়ার যে হিয়ারিং লসটা ভালো কম্পারেটিভলি সেটাতে আমরা হিয়ারিং প্রোভাইড করার জন্য যে কোনো হিয়ারিং ডিগ্রি অফ হিয়ারিং লসে সিআইসি আমরা বলে দিই ঠিক আছে, সিআইসি নিয়ে নেন কোনো সমস্যা নেই। আর সিআইসি তে শুধুমাত্র মডারেট পর্যন্ত কভার করে, সিআইসি তে এরপরে কভার করবে না। আপনার সিভিয়ার বা প্রোফাউন্ড হিয়ারিং লসে কখনোই কভার করবে না। বা অনেক দেখা যায় যে বেশিরভাগ পেশেন্ট আসে যে ডাক্তার বলছে আমাকে যেটা না দেখা যায় সেটা আমাকে দিয়ে দেন, মানে এটা দিবে সিআইসি তে কোনটা কেন হিয়ারিং যেটা দেখা যায় না কানের মধ্যে নেক্সট সেশনে আছে ওটা, তো দেখা যায় না যে হিয়ারিং এ সেটা আমাকে দিয়ে দেন আমি নিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই, বাট এটাতে পেশেন্ট বেনিফিটেড হবে না। 3 নম্বর পয়েন্টটা একটু এক্সপ্লেইন করুন। 3 নম্বর বাইলেটারালের ক্ষেত্রে আমি বললাম যে 2 কানেই প্রপার মানে সমান ইকুয়াল, 2 কানেই মডারেট সেন্সিটিভিটি হিয়ারিং, 2 কানেই বললাম আমরা। সেক্ষেত্রে যদি এক কানে ইউজ করে কিছুদিন পর তার ভার্টিগো অথবা ইমব্যালেন্স ফিল হবে। আমাদের ভেস্টিবুলার কর্নিয়াল নার্ভ একটাই, যেটা একই সাথে আমাদের ব্যালেন্সও কন্ট্রোল করে, হিয়ারিংও কন্ট্রোল করে, এন্টিনিয়াল নার্ভ। এক পাশে আপনি দিয়ে রাখছেন এটা প্রপারলি স্টিমুলেট করছে, এটা প্রপারলি স্টিমুলেট করছে না, এটা অনেকে ওইরকম আপনি এক পায়ে যেটা করছেন আরেক পায়ে করেছেন, তখন আপনার এই ইমব্যালেন্সটা ফিল হবে, সেটা উইদিন 1 মান্থ বা 2 মান্থে ডেভেলপ হবে। সেক্ষেত্রে অবশ্যই যেখানে হিয়ারিং এর অবশ্যই বিনারাল হিয়ারিং বাইনোরাল হিয়ারিং এর পদ্ধতি অনেক কথা আলাদা না স্যার, বাইলেটারাল হিয়ারিং লস আছে 2 কানে ইকুয়াল, মডারেট সেন্সিটিভিটি হিয়ারিং লস 2 কানে। তখন স্যার এক কানে দিলে সেটা তো একান্ত নরমাল হবে, আরেক কানে যে প্রবলেম সেই জায়গায় আপনার ভেস্টিবুলার নার্ভ শুরু হচ্ছে না, ওই কানে যখন যখন স্যার বিনারাল এক্স্যাক্টলি স্যার ওই প্রবলেমটা আমরা লোকালাইজ করতে পারবো, এইটা লোকালাইজ করতে পারবে না, ভার্টিগো ইস্যু আছে স্যার, কয়েকদিন পরেই আসে ভার্টিগো ইস্যু। আর লাস্টটা হচ্ছে লো প্রাইসের যে হিয়ারিং এইডগুলো থাকে সেগুলাই স্পিচ ডেভেলপমেন্টের জন্য আনা হয়। বেসিক্যালি ব্যাপারটা এরকম না, আমাদের প্রাইস হাই হয় কারণে চ্যানেলের ডিফারেন্স কারণে, চ্যানেল যত বাড়তে থাকে কথা ক্লিয়ারিটি তত বাড়ে। চ্যানেল হচ্ছে চ্যানেল নিয়ম করে বক্তৃতার ডিসক্রিপশন আছে, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক কয়েকটা মিনিটস আছে, সেগুলো সলভ করে যায়। আশা করি আমাদের হিয়ারিং এবং মডেলজি ব্যাপারগুলো আরো ইনক্রিজ হবে। আমি লাস্ট একটা স্লাইডে শেষ করি, সেটা হচ্ছে বিলাই উল্টা না, বেসিক্যালি 25টা হিয়ারিং মাসেল থাকে, এটা একটা ফান ফ্যাক্ট। বিড়ালের 25টা হিয়ারিং মাসেল থাকে, আমরা দেখা যায় বিড়ালের পাশে এরকম ক্ল্যাপ করলে বিড়াল লাফ দিয়ে চলতে, এটা বেসিক্যালি তার মাসেল রিফ্লেক্সের কারণে, তার 25টা মাসেল একসাথে রিফ্লেক্স করে যখন সে শুনতে পায়। এবং এই যে এই সুন্দর পার্সিয়ান ক্যাটগুলা যেগুলা সাদা এবং তাদের চোখ নীল থাকে, ওরা 97% কেসে ডেফ থাকে, অনলি 3% কেসে ওরা শুনতে পায়, বাকি 97% কেসে ডেফ থাকে। এটা ছিল আমার ইন্টারপ্রিটেশন পার্টের প্রেজেন্টেশন। নেক্সট পার্টে নিয়ে আসতেছে সাথে।